সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিবেশ সংলাপে আপনাদের আমন্ত্রণ। পরিবেশ আলাপই হোক পরিবর্তনের শুরু, পরিবেশ সংলাপ। গ্রিন ভয়েসের প্রযোজনায় পরিবেশ সংক্রান্ত সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক পরিবেশ পর্যালোচনায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা কথা বলবো 1 মে 2025 থেকে শুরু করে 9 মে 2025 তারিখ পর্যন্ত বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। আপনাদের সাথে আমি আছি মুন্সিফা তৃপ্তি। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক এবং গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করতেছি আপনাদের এই উদ্যোগটার ফলে সারা বাংলাদেশে পরিবেশ বিপর্যয় এবং সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে বিপর্যয় ঘটতেছে সেই বিপর্যয় থেকে উত্তরণের পরামর্শক হিসাবে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। চলুন দেখে নিই এই সপ্তাহে আমাদের পরিবেশের চিত্র কেমন ছিল। পরিবেশ ও জলবায়ু। কক্সবাজারের সুপ্রিয় পানি সংকট, পানির তীব্র সংকটে লক্ষাধিক পরিবার, চরম পানি সংকটে জনজীবন, সীতাকুণ্ডে সুপ্রিয় পানির সংকটে লাখো মানুষ। মে মাসের দ্বিতীয়ার্ধে হতে পারে ঘূর্ণিঝড়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় নয় এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে। উত্তরাঞ্চলের খরা পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বরাবরের মতো খরা দেখা দিচ্ছে এবারও, যার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির ঘাটতি, বন উজাড় এবং অতিরিক্ত ফসল চাষ। বাড়ছে তাপপ্রবাহ, ৪৫ জেলায় অসহনীয় গরম। বাস্তুচ্যুতির সংখ্যায় ১,৯০,০০,০০০ মানুষ। বাতিল হচ্ছে মিঠামইন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রিন ভয়েসের ছাত্র যুব সমাবেশ। জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ও খনিজ। জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা। বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের প্রয়োজন, এডিবি। তিতাসের ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন। কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, আমদানির সাথে বসবে পিডিবি। গ্যাস সংকটের হুমকিতে $70 মিলিয়ন বিনিয়োগ। ১,৫০০ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। শিল্পে টানা গ্যাস সংকটে উৎপাদনে ভাটা। গ্যাস সংকটে টেক্সটাইল গার্মেন্টস খাত ঝুঁকিতে $70 মিলিয়ন বিনিয়োগ। সৌরবিদ্যুৎ উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি সই। মাতারবাড়ি কয়লা চালান নিয়ে জটিলতা। গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে $50 বিলিয়ন রপ্তানি সম্ভব। সংকট মেটাতে ৮ মাসে 50 গ্যাস কূপ খননের সিদ্ধান্ত। জীব বৈচিত্র্য, বন, পাহাড়, আদিবাসী। সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে প্রায় ২০০ শিল্প কারখানা স্থাপন। আনোয়ারা পার্ক ধসে 2 শিশুর প্রাণহানি। চট্টগ্রামে ধ্বংস হচ্ছে উপকূলীয় বনাঞ্চল, হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে যাচ্ছে দেশি জাতের মাছ। আবারও নির্বিচারে পাহাড় কাটা চলছে। হালদার 2 পাড় জুড়ে ডিম আহরণের প্রস্তুতি। বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার 7 দিন পর মৃতদেহ উদ্ধার। জলসম্পদ ও উপকূলীয় অঞ্চল। দখল আর দূষণে বিলীন নারায়ণগঞ্জের ৬৭ খাল। খুলনার কয়রা, পাইকাছা ও দাকব উপকূলবাসী প্রতি বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দুর্বল বাদের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশের প্রথমবারের মতো রাজশাহী জেলার 2টি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.65 একর এবং বোদাগাড়ী উপজেলার বিলভোলা মৌজার 15.08 একর জলাভূমি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে। এই ঘোষণাটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী কার্যকর হবে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া ঘাটে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন করেন স্থানীয়রা। বালু পাথর উত্তোলনে ধ্বংস হচ্ছে জাফলন। ভালো নেই লবণ চাষিরা, চ্যালেঞ্জের মুখে দেশীয় শিল্প। চীনের অর্থায়নে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। মাটি সরে যাওয়ায় ধসে পড়ছে পদ্মা সেতুর প্রকল্প রক্ষাবাদ। রাতের আধারে ভরাট হচ্ছে রামপুরা খাল। নদ নদী বিষয়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের ভ্রান্ত নীতি ও পদক্ষেপের মাধ্যমে বড়াল নদকে আক্ষরিক অর্থেই বলা যেতে পারে হত্যা করা হয়েছে। বড়াল নদের অবমুক্তি নিয়ে লিখেছেন নজরুল ইসলাম। দূষণ ও বর্জ্য। ভালুকায় ময়লার স্তূপ অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা ভোগান্তি কমাতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে ময়লা ফেলার জন্য একটি নির্ধারিত ডাম্পিং স্থল তৈরি করেছেন। এতে মহাসড়কের পাশে অপরিচ্ছন্নতা দূর হবে এবং পরিবেশের উন্নতি ঘটবে বলে আশা করছেন। দামি যন্ত্র নিয়ে বিপাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সম্প্রতি উইড হারভেস্টার নামে একটি দামি যন্ত্র সরবরাহ করা হয় কচুরিপানা ও ভাসমান বর্জ্য পরিষ্কারের জন্য, তবে এর কার্যকারিতা পরীক্ষায় ফল পাওয়া যায়নি। শ্যামপুরের ডাইং বজ্র যাচ্ছে বুড়িগঙ্গায়। মহাসড়কের পাশে ময়লা বর্জ্যের স্তূপ। বায়ু দূষণ।
বায়ুমান পর্যবেক্ষণ সংকটে আছে বাংলাদেশ সহ 44টি দেশ। বায়ু দূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজন মনে করছেন বিশেষজ্ঞগণ। শব্দ দূষণ। রাজধানীতে উচ্চ শব্দে হর্ন বাজানোর জরিমানা। রাজধানীর মতিঝিলে উচ্চ শব্দে হর্ন বাজানোর দায়ে 11,500 টাকা জরিমানা ও 12টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একদিনের ট্রাফিক আইন লঙ্ঘনে 1938 মামলা। হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বসবে এআই প্রযুক্তি। ঢাকা শহরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মসূচি চলমান। ঢাকার বিভিন্ন পয়েন্টে গ্রিন ভয়েসের শিক্ষার্থীগণ কাজ করছেন। নগর ও অবকাঠামো। টিএসসির টয়লেটের 2টি কমোড নষ্ট, অন্যগুলো ব্যবহারের অযোগ্য। পদ্মার সুপেয় পানি যাবে শহরের ঘরে ঘরে। রাজশাহীর ওয়াসা পদ্মা নদীর পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে শহরের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ করবে। নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান। রাজধানীতে 26টি সেবাদাতা প্রতিষ্ঠান থাকলেও ভবন নির্মাণের সমন্বয়ের অভাবে ঘটে দুর্ঘটনা। অনুমতির পর রাজুক ছাড়া অন্য সংস্থাগুলো ভবনের নকশা যাচাই না করে দেয় সেবা। 3 কিলোমিটার খাল খনন 11 বছরের শেষ হয়নি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 2.13 কিলোমিটার দৈর্ঘ্যের খাল খনন প্রকল্পের কাজ গত 11 বছরে মাত্র 83% শেষ হয়েছে। 4,500 কোটি ব্যয় বাড়িয়েও মিলছে না সুফল। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 3 প্রকল্প। নতুন সড়ক উঠে যাচ্ছে কার্পেটিং। ফায়ার সেফটি যেন কাগজে কলমে। মতিঝিলে হচ্ছে জল সবুজে ঘেরা পার্ক। কমলাপুর স্টেশন ভেঙে হবে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। 19 লাখ মানুষ রেল সুবিধা থেকে বঞ্চিত। ময়মনসিংহে সড়ক 3 হুইলার ও ব্যাটারি অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনা। দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা। 567টি সড়ক দুর্ঘটনায় এপ্রিলে নিহত 583। গত এপ্রিল মাসে দেশে 567টি সড়ক দুর্ঘটনায় 583 জন নিহত ও 1202 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। চট্টগ্রাম নগরের উন্মুক্ত খাল নালায় দুর্ঘটনায় পড়ে বিভিন্ন সময়ে 14 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নারী, শিশু ও পুরুষও রয়েছেন। গণপরিবহনে শৃঙ্খলা কতদূর? বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না। ঢাকায় ঝুঁকিপূর্ণ 21.5 লাখ ভবন। ঢাকায় ভূমিকম্প ঝুঁকি নিয়ে অনুষ্ঠিত দেশে ভূমিকম্প ঝুঁকি ও করণীয় সেমিনারে বক্তারা নগরী জুড়ে ভবন নির্মাণের অপ্রতুল পরিকল্পনা ও ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। সেমিনারে বলা হয় 13% জায়গায় ভবন নির্মাণের পরিবেশ অনুকূল নয়, তবে তাতে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, ফলে 21,46,000 ভবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দুর্বল ফায়ার সেফটির কারণে বাড়ছে অগ্নিকাণ্ড। নেই পানির উৎস, মারাত্মক অগ্নিঝুঁকিতে রংপুর মহানগর। ডেঙ্গু। চলতি বছর ভয়ঙ্কর হতে পারে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ভালো মশা। সংক্রমণ কমাতে 95% সফল উলবাকিয়া মশা। ডেঙ্গু প্রতিরোধে উলবাকিয়া ব্যাকটেরিয়াযুক্ত এডিস মশা উল্লেখযোগ্যভাবে সাফল্য দেখিয়েছে। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এই ডেঙ্গু সংক্রমণ 95 থেকে 96% পর্যন্ত কমিয়েছে। 2 কৌশলে দমন ও প্রতিস্থাপন এই ভালো মশা ছড়িয়ে বংশবিস্তার রোধ ও ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বজ্রপাত। বজ্রপাত দুর্ঘটনা নয়, প্রাকৃতিক বিপর্যয়। বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বজ্রপাতের সংখ্যা ও ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। 2015 সালে 1295টি বজ্রপাত সংঘটিত হয়। টঙ্গীর তুরাগ নদের তীরে বজ্রপাতে রাকিবুল হাসান খান নামে রাফি নামে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে 2 ছাত্রীর মৃত্যু। বজ্রপাত ঝুঁকি হ্রাসে প্রয়োজন সমন্বিত কৌশল। সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম জানিয়েছে, গত সোমবার বজ্রপাতে 23 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 19 জনই কৃষক। নারী স্বাস্থ্য ন্যায্যতা। দুর্যোগ ঝুঁকিতে উপকূলের নারী ও শিশুরা পরিবেশগত চ্যালেঞ্জের কারণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 69% নারীর মতে আশ্রয়কেন্দ্রের রাস্তা ও স্যানিটেশনের ব্যবস্থা দুর্বল, যা গর্ভবতী নারী, বয়স্ক ও শিশু কিশোরদের জন্য বিপজ্জনক। মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যার মামলার রায় 15 মের মধ্যে। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় 15 মের মধ্যে হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। গৃহকর্মী ধর্ষণের অভিযোগে বাবা ছেলে কারাগারে। ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত করব, বললেন ডক্টর শফিকুর রহমান। নারী বিষয় সংস্কার কমিশন ও এর প্রতিবেদনকে ইসলাম ও কোরআন বিরোধী আখ্যা দিয়ে এর সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফেনীতে 2 কিশোরের বিরুদ্ধে চুরির অভিযোগে মায়ের নাকে খত দেয়ালেন বিএনপি নেতা। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক নিয়ে অধ্যাদেশের বৈধতা প্রশ্নের রুল।
ফেসবুক পোস্টে উমামা ফাতেমা, চোখ রাঙ্গানি দিয়ে নারীদের প্রান্তিক করা সম্ভব না। নারী চিকিৎসককে প্রকাশ্যে রাস্তার উপর মারধর। খেয়াং নারীর লাশে ধর্ষণের আলামত মেলেনি, বলছে প্রশাসন। মহাসমাবেশে 2 বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ। নারীর ক্ষমতায়নে বাজেট সহায়তা অব্যাহত থাকবে। 2025-26 অর্থ বছরে বাজেট পরিকল্পনায় নারী উন্নয়ন ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জানিয়েছেন, নারী উন্নয়ন বিষয়ক 21টি প্রকল্পের মাধ্যমে নারীরা প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছেন। শিশুটির চিকিৎসায় 8 মাস ধরে পরিবারের ছোটাছুটি। গত বছরের 3 সেপ্টেম্বর কুমিল্লার সেবা মাল্টিমিডিয়া স্কুলে 2য় শ্রেণীর ছাত্র ফারহান ইসলাম রোহান শিক্ষক রাহাতুল ইসলামের ছোড়া স্কেলে চোখে আঘাত পেয়ে ডান চোখের দৃষ্টিশক্তি হারায়। হইচই করায় শিক্ষক প্রথমে তার পিঠে স্কেল দিয়ে মারেন, পরে ভাঙ্গা স্কেল ছুঁড়ে মারলে তার চোখে লেগে যায়। আহত অবস্থায় শিশুটিকে স্কুলের প্রিন্সিপালের রুমে রাখা হয়। পরে মা এসে দেখতে পান চোখে ব্যান্ডেজ বাঁধা। এরপর 8 মাস ধরে ফারহানের চিকিৎসা চলে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের বিভিন্ন শহরে। খরচ হয় প্রায় 15 লাখ টাকা। শিবচরের প্রতিবন্ধী ছেলেকে ফেলে দিলেন মা। শিশুদের মারধর চলছে, চলবেই কি? গহন্নায় মোয়ারা প্রশ্ন করছেন। সব ডোজ টিকা পায়নি 18% শিশু। দক্ষ ধাত্রী সংকটে মা ও শিশুর মৃত্যু কমছেই না। অনাহারে মৃত্যুমুখে 3 লাখ শিশু, অপুষ্টির শিকার 11 লাখ। খাদ্য ও কৃষি। দশানী নদীতে অবৈধ বাঁধ নির্মাণ, উজানে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। টপসয়েল কাটার মহোৎসব চলছে। অপরিকল্পিত পুকুর খননে কমছে জমি। ভুট্টা খেতে গাঁজা চাষ। খোলা জায়গায় নষ্ট হচ্ছে কৃষিযন্ত্র। কৃষক সুরক্ষায় প্রয়োজন শস্য বীমা। শ্রমিক সংকটে বিভিন্ন স্থানে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক। লবণ ও পানের দরপতনে হতাশ চাষি। সামাজিক ইস্যু ও জনস্বাস্থ্য। ছড়িয়ে পড়ছে স্ক্যাবিস। রাউজানে প্রবাসী 12 কোটি টাকায় বদলে যাচ্ছে 4 কিলোমিটার সড়কপথ। 42 সমস্যা নিয়ে চলছে দেশের স্বাস্থ্যখাত। স্বাস্থ্য কমিশনের বেশিরভাগ প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সংশয়। থ্যালাসেমিয়া কি জানে না দেশের 81.6% মানুষ। কমিউনিটি ক্লিনিক হবে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র। প্রশাসনিক ও জমি সংক্রান্ত। জমি দখল, অবৈধ দখল এবং দুর্নীতি। বেনাপোলের হাকর নদী খনন শেষ না করেই চলে গেছে ঠিকাদার। ভূমিহীনদের জমি দখল করে সাবেক এমপির প্রজেক্ট। 18 কোটি টাকা সড়কের কাজ শেষ হতে না হতে উঠে যাচ্ছে পিচ। 3 বছরের প্রকল্প যাচ্ছে 16 বছর। গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন প্রকল্পটি 2010 সালে শুরু হয়ে 2013 সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তবে নানা কারণে এটি থমকে আছে। সরকারি পানি বন্টনে দুর্নীতি, স্বজনপ্রীতি। বাগেরহাটে পুকুর খননে পুকুর চুরি। 8,000 কোটি টাকা ব্যয়, তবু পানির সংকটে মানুষ। ফার্মেসিতে মিলছে অবৈধ গ্যাস সিলিন্ডার। নবীনগরের সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার। খাল দখল নিতে প্রভাবশালীর বাঁধ। কিশোরগঞ্জ সদর উপজেলায় জিল্লুর রহমান নামে এক মৎস্য খামারি 100 বছরের পুরনো খাল দখল করে 2টি বাঁধ নির্মাণ করেছেন। সড়কের টাকা নিয়ে ঠিকাদার লাপাত্তা। খুলনার কয়লা উপজেলায় সড়ক নির্মাণ কাজ 1 বছর ধরে থমকে আছেন। 5 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হলেও ঠিকাদার প্রতিষ্ঠান অর্থ তুলে কাজ বন্ধ করে দেয়। বৃক্ষরোপণ, বৃক্ষনিধন এবং বৃক্ষ সংরক্ষণ। যশোর বেনাপোল মহাসড়কে শতবর্ষী মরা ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অবশেষে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিরক থেকে ফেরাতে শতবর্ষী বটগাছ কর্তন। অনুমতি ছাড়াই কাটা হলো 2.5 শতাধিক গাছ। রাতের আধারে চুয়াডাঙ্গায় কাটা হলো 550 গাছ। এতক্ষণে আমরা জেনে নিলাম এই সপ্তাহের পরিবেশ সংক্রান্ত বিশেষ বিশেষ শিরোনামগুলো। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক এবং গ্রিন ভয়েজের প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির। আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ জুড়ে তাপমাত্রা বাড়ছে। দেশের প্রায় 50টি জেলায় এখন গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। এই তাপমাত্রা কমাতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাই এবং গ্রিন ভয়েসকে অভিনন্দন জানাই যে আপনারা এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। শিরোনামগুলো আপনি বললেন, আমি সেটা দেখলাম যে যদি ওভারঅল বলি তাহলে হলো আমাদের সব কিছু মিলায় সারা বাংলাদেশের যে পর্যালোচনা আপনি করলেন সেটা আমরা দেখলাম যে পরিবেশ, সামাজিক এবং সাংস্কৃতিক একটা বিপর্যয়ের মধ্যে আমরা বসবাস করতেছি। এখানে অনেকগুলো ইস্যু আপনি আমাদের সড়ক দুর্ঘটনা, আমাদের বায়ু, আমাদের পানি, আমাদের বন, আমার পাহাড়ের যে বিপর্যয়ের মধ্যে আছি। একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আমরা সারা দেশের মানুষ, আমরা জনগণ আজকে এই ভয়াবহতার মধ্যে বসবাস করি। তার মধ্যে
তাপদাহ একটা হচ্ছিল এই সময়ের মধ্যে গত এক সপ্তাহ ধরে আমাদের নগর জীবন, আমাদের শুধু নগর যেন আপনি বললেন যে প্রায় 45টি জেলায় মানুষ আজকে অতিষ্ঠর মধ্যে আছে। আসলে এই জায়গাটা দীর্ঘদিন যারা আমরা পরিবেশ আন্দোলনের সঙ্গে আছি, আমরা দীর্ঘদিন এই তাপদাহের বিরুদ্ধে আমাদের করণীয় কি, কেন হচ্ছে, এই বিষয়গুলো আমরা নানাভাবে সরকারকে আমাদের পরামর্শ, আমাদের সুপারিশ আমরা দিয়েছি। কিন্তু যদি এই ঢাকা শহরের কথাই আমরা ধরি, ঢাকা শহরের তাপদাহ থেকে উত্তরণের ক্ষেত্রে আমরা বলি যে গাছপালা একটা হলো বড় ইস্যু, আমাদের উন্মুক্ত স্থান একটা হলো বড় ইস্যু, আর একটা জলাশয়, খাল, পুকুর এবং নদীগুলোর একটা বড় ভূমিকা আমাদের পালন করে। বন বিভাগের রিপোর্ট অনুযায়ী ঢাকা উত্তরে আমাদের গাছের সংখ্যা আছে, অর্থাৎ বনায়নের সংখ্যা আছে, গাছ সব কিছু মিলায় 10.8। এটা বন বিভাগের সুপারিশ অনুযায়ী, কিন্তু থাকার কথা 25%। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে 10.5। ফলে এই যদি এই তথ্যটাই যদি তাদের সরকারি তথ্য যদি দেখেন যে যেখানে 25% থাকার দরকার সেখানে অর্ধেকও নেই। ফলে অটোমেটিকলি যে মানুষ যে একটা ছায়া দেবে, অর্থাৎ তাপকে শোষণ করবে যেই জায়গাটা গাছ আমাদের, সেই জায়গাটার অর্ধেকেরও বেশি এখানে ঘাটতিটা হচ্ছিল। ফলে এই ঘাটতি শেষ করার জন্য, অর্থাৎ ঘাটতিটাকে পূরণ করার জন্য এটার যে পরামর্শ, তারা কিন্তু প্রত্যেকবার এই পরামর্শগুলো নেয় যে আমরা বনায়নের যে আছে অন্তত 25% না হলে হয়তো 20% অথবা 17% যাওয়ার একটা পরিকল্পনা প্রত্যেকবারে নেয়। এবং আমরা দেখি তারা উদ্যোগ নেয় যে এবার আমরা 10 কোটি গাছ লাগাবো, এবার আমরা 5 কোটি গাছ লাগাবো, কিন্তু ঠিকই প্রজেক্ট হয়, কিন্তু আমরা গাছের সংখ্যা আর দেখি না। হয়তো সে প্রজেক্ট নেই, সেখানে একটা লুটপাট চলে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে সবাই তারা ঢাক ঢোল বাজিয়ে এবার 5 লক্ষ গাছ লাগানো হবে, আজকে 10 কোটি গাছ আমরা লাগাবো সারা দেশে, কিন্তু আমরা 1 মাস পরে গিয়ে সেই গাছের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই না। ফলে আমাদের প্রত্যেক বছর যখন আবার যে শুমারি হয়, দেখি আমাদের টাকা খরচ হয়, কিন্তু গাছের যে পরিমাণ সেই বৃদ্ধি সেটা কিন্তু আমরা দেখি না। এটা একটা বড় জিনিস। কিন্তু এই জায়গাটা আমরা এবার এই সরকার, নতুন সরকার আসা, নতুন প্রশাসক নিয়োগ হওয়ার পর অনেকগুলো বলছে, খালগুলো উদ্ধারের কথা বলতেছে, খালের পাড়ে গাছ লাগানোর উদ্যোগের কথা বলতেছে। আমরা সেই উদ্যোগের মুখ দেখতে চাই। এটা যদি আমরা না পারি, তাহলে আমরা আজকে খাল ঢাকা শহরে আপনি বললেন যে চট্টগ্রামে প্রায় 67টি খাল বেদখল। ঢাকা শহরে আমাদের ছিল 56টা খাল, আমরা দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু 56টা খালের আপনি প্রায় অর্ধেকের কোনো অস্তিত্ব পাবে না। ফলে তাপ বিকিরণ যে করবে, ওখানে যদি পানি না থাকে, খালগুলো যদি চলমান না থাকে, দখল এবং দূষণমুক্ত যদি থাকে, তাহলে তো আমার তাপটা শোষণ করা কোনোভাবেই সম্ভব নয়। ফলে আমাদের ঢাকা শহরের খালগুলো উদ্ধার এবং ঢাকা শহরের খালগুলোর দখল এবং দূষণটা আমাদের খুবই জরুরি হয়ে গেছে, যদি আমরা এই তাপদাহ থেকে রুখতে। আরেকটা যে ওপেন স্পেস, খেলার মাঠ এবং পার্ক। কয়েকদিন আগে আমাদের ঢাকার উত্তরের প্রশাসক বলেছেন যে ঢাকা শহরে এই খাল, পার্ক এবং মাঠগুলো দখলমুক্ত করার জন্য যে টাকা খরচ করা হয়েছে, সেই টাকা দিয়ে এরকম নতুন পার্ক এবং উন্মুক্ত স্থান আমরা তৈরি করতে পারবো। তার মানে কত বড় একটা দুর্নীতির মধ্যে এই গত প্রায় স্বাধীনতার পর যদি আমরা ধরি, আমরা এই পাকা ছিলাম। ফলে আজকে এখনও অনেকগুলো পার্ক, অনেকগুলো মাঠ ব্যক্তি মালিকানায় অথবা দখলদারদের দখলে আছে। আমরা বারবার এই জায়গাটা বলতেছি, এবং এই মাঠ আন্দোলন করতে গিয়ে আমরা আদালতে পর্যন্ত গেছি, এবং আদালতের সুনির্দিষ্ট রায়ও আছে এই মাঠগুলো সবসময় সংরক্ষণ এবং জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে, এবং সেখানে কতটুকু কনক্রিট থাকবে, কতটুকু ওপেন থাকবে, কতটুকু গাছপালা থাকবে, একদম সুনির্দিষ্ট প্রস্তাব অবধি আছে। কিন্তু আমরা সেই জায়গাটায় এই উদ্যোগগুলো আমরা দেখি না। ফলে এই যে ঢাকা শহরের মানুষও, সারা বাংলাদেশের মানুষ যে তাপদাহের মধ্যে আছে, সেটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, যে এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। গত 7 তারিখ আপনারা প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস পালন করেছিলেন। প্রাকৃতিক অক্সিজেন রক্ষার ক্ষেত্রে আপনারা কি কি ধরনের পরামর্শ দেন সবার? একটা যে আমরা প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস, এই দিবসটি পালনের একটা মজা আমরা 2021 সালে করোনাকালীন সময় আমরা দেখলাম যে ঢাকার সরোয়ার্দী, অর্থাৎ ঢাকা শহরের যে 2টা জায়গায় ফুসফুস আছে আমাদের এই ঢাকার দক্ষিণে, একটা রমনা এবং সরোয়ার্দী উদ্যানের গাছগুলো কেটে সেখানে নানা ধরনের কনস্ট্রাকশন, টয়লেট, খাবার, ফুড কোর্ট তৈরি করার জন্য অনেকগুলো গাছ কাটা শুরু হয়ে যায়, এবং অনেকগুলো কাজে মার্কিং করা হয় যে তারা গাছগুলো কাটবে। ফলে সেই করোনাকালীন সময়ে আমরা গ্রিন ভয়েজের পক্ষ থেকে সেই সরোয়ার্দী উদ্যানে আমরা মানববন্ধন করি, এবং প্রত্যেকটা গাছে যেসব গাছে মার্কিং করা ছিল সেই গাছগুলোতে আমরা
মুক্তিযোদ্ধাদের নামে আমরা এবং বীরশ্রেষ্ঠদের নামে আমরা হচ্ছিল নাম ফলক দিয়ে দিই, ফলে গাছগুলো কাটা হচ্ছিল বন্ধ হয়। এবং সেই সমাবেশ থেকে আমরা প্রত্যেক বছর 7ই মে অক্সিজেন রক্ষা দিবস আমরা হচ্ছিল পালন করি। আমরা শুধু পালন করার কথাই হলো বলি না, গ্রিন ভয়েস সারা বাংলাদেশে আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে, ছড়িয়ে আছে সারা বাংলাদেশে, আমরা যে গাছ লাগাই সেটা আমরা শুধু বলি না যে আমরা হলো গাছ এত কোটি বা এত লক্ষ গাছ লেগেছে। আমরা 10টি যদি গাছ লাগাই, সেই গাছটার হচ্ছিল রোপণ করি, আমরা পরিচর্যা করি এবং সেই গাছগুলো যেন হচ্ছিল বেড়ে ওঠে, সেই পরিচর্যাটাও আমরা হচ্ছিল করার চেষ্টা করি এবং আমাদের গ্রিন ভয়েজের স্বেচ্ছাসেবকরা সেই কাজটি হচ্ছিল করে যাচ্ছে। আমাদের বর্ষা প্রায় এসে গেছে, শহরের জলবদ্ধতা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি, আমরা সবাই প্রতি বছরই এই সময়টাতে আমরা খুব এটার ভোগান্তির শিকার হই। শহরের বজ্র ব্যবস্থাপনা নিয়ে যদি আপনি আমাদের কিছু বলতেন। আমরা দেখেছি যে শহরে প্রায় 5 থেকে 7 হাজার মেট্রিক টন প্রতিদিন আমাদের গৃহস্থলী বজ্র, এটা ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী। কিন্তু এই বজ্র ব্যবস্থাপনার একটা হচ্ছিল উৎস থেকে হচ্ছিল যে জায়গাটায় হচ্ছিল ডাম্পিং করা হবে, সেই জায়গাটা একটা বড় অব্যবস্থাপনা আমাদের হচ্ছিল রয়ে গেছে। এবং যে অব্যবস্থাপনা অর্থাৎ গৃহস্থলী থেকে যে জায়গাটা আমরা হচ্ছে স্টেশনগুলোতে হচ্ছিল নিয়ে যাব, সেই জায়গাটাই বহনের ক্ষেত্রে আমাদের একটা বড় গাফলতি আছে। ফলে আবার এইটাকে নিয়ে গিয়ে যে স্টেশনগুলোতে লাগা হয়, আমরা দেখছি ঢাকা শহরের পার্ক, লেক সাইডে এবং মেন রাস্তার সঙ্গে এই স্টেশন STS যে স্টেশনগুলো করা হয়েছে, সেটার একটা বড় অব্যবস্থাপনা আমরা হচ্ছিল দেখি। এবং সেখান থেকে নিয়ে যায় যে ডাম্পিং করার হচ্ছিল ক্ষেত্রে আপনারা জানেন মাতুলাইল এবং হচ্ছিল আমাদের আমিনবাজারে 2টি জায়গা করছে, এখন অনেক জায়গায় জায়গা নেই। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছিল, একটা মাস্টার প্ল্যান করছিল 15 বছরের, যে এই বজ্র ব্যবস্থাপনাগুলো বজ্রগুলো হচ্ছিল নিয়ে যায় হয় আমাদের তারা ইউজ করে এখানে বায়োগ্যাস তৈরি এবং এখান থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রকল্প তারা হচ্ছিল গ্রহণ করছিল। কিন্তু 15 বছরে, গত প্রায় 10 বছরে আমরা এটার কোনো আলোর মুখ দেখিনি। ফলে এই বজ্রগুলো হচ্ছিল যত্রতত্র সেখানে ফেলে দিয়ে, ফলে আমাদের পরিবেশের দূষণ তো একটা হচ্ছিল আসতেছে, আবার এই বজ্র ব্যবস্থাপনা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে পড়ে যাওয়ার পরে একটা জলবদ্ধতার সৃষ্টি হয়, কারণ এগুলো ড্রেনেজে গিয়ে হচ্ছিল আটকে যায়। এবং সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছিল, এটার দূষণের বড় একটা কারণ এবং জলবদ্ধতার কারণ হচ্ছিল যে পলিথিন এবং প্লাস্টিক, যেগুলো আমাদের ড্রেনেজ সিস্টেমকে একদম অকেজো করে তুলেছে। জি, অসংখ্য ধন্যবাদ। সব শেষে একটা বিষয় উল্লেখ করতে চাই, শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মসূচি চলছে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে। আপনি কি মনে করেন যে আর কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে আমরা এই শব্দ দূষণ থেকে কিছুটা হলেও একটু স্বস্তি পেতে পারি? ধন্যবাদ। একটা হচ্ছে যে শব্দ দূষণ শুধু আজকে না, বিগত আমরা জানি আমরা প্রায় 22 বছর এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমাদের বিশেষ করে পলিসি লেভেলে আমাদের পরামর্শগুলো আমরা দিয়েছি। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আমরা জানেন আপনারা সকলে যে এবার যিনি পরিবেশের দায়িত্ব নিয়েছেন, আমরা দীর্ঘদিন প্রায় 2 দশক ধরে একসঙ্গে এই পরিবেশের বিভিন্ন ইস্যুতে কাজ করতেছি এবং শব্দ দূষণ, বায়ু দূষণ তার মধ্যে একটা অন্যতম। ক্ষমতায় আসার পর শব্দ দূষণ নিয়ন্ত্রণে উনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। জনসচেতনতা আইনের যে 2006 সালের যে আইন, সেটার নতুন করে আইনের প্রয়োগ যেন হয়, নতুন আইন প্রণয়ন করতেছে, সেই উদ্যোগগুলো উনি গ্রহণ করতেছেন। বাস মালিক থেকে শুরু করে সবার সঙ্গে যোগাযোগ, মিটিং, ট্রাফিক, BRT সবার এই অনেকগুলো উদ্যোগ উনি গ্রহণ করেছেন এবং গ্রিন ভয়েস সেই জায়গাটায় জনসচেতনামূলক সেই কাজের সঙ্গে যুক্ত আছে। এবং আমরা গত অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ছেড়ে আমরা এই জনসচেতনতামূলক ঢাকার বিভিন্ন পয়েন্টে আমরা এই জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করতেছি। আমাদের অভিজ্ঞতায় বলে শুধু জনসচেতনতা না, আমাদের যে আইনটা আছে আইনের আপডেটকরণ এবং আইনের যথাযথ প্রয়োগ যদি না হয়, তাহলে আসলে এই শব্দ দূষণ থেকে মানুষকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো না। আরেকটা আমাদের পরামর্শ ছিল যে ঢাকা শহরে যে হাইড্রোলিক হর্ন যেটা ইউজ করে গাড়িগুলো, সেগুলোকে উৎসে অর্থাৎ এটাকে একদম ব্যান্ড করে দেওয়া এবং ব্যান্ড করে যেটা যারা নিয়ে আসতেছে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে হাইড্রোলিক হর্নটা বন্ধ হয়ে যাবে। আরেকটা যে আমরা এই পরামর্শটা দিয়েছি যে BRTA-তে যখন রেজিস্ট্রেশন করতে যায় প্রত্যেকটা গাড়িতে একটা ডিভাইস, আমরা বলেছি যে ডিভাইস একটা দিয়ে দেওয়া, যেন সে
যখন হর্নের যে মাত্রাটা আমাদের আছে সহনীয় যে মাত্রা, সেই মাত্রা যদি অতিক্রম করে সেটা অটোমেটিকলি সেখানে একটা হচ্ছিল সাইন চলে যাবে এবং সেই মাত্রা অনুযায়ী তার কত মাত্রায় সে হচ্ছিল উত্তীর্ণ হয়ে গেল, তাহলে সেই অনুযায়ী তার জরিমানা যখন রেজিস্ট্রেশন করতে যাবে অথবা 1 মাস বা 2 মাস পর অটোমেটিকলি একটা হচ্ছিল মেসেজ সেই মালিকের কাছে যাবে, যেন সে হলো সতর্ককরণ অথবা হচ্ছিল যে ফাইনটা হয়েছে তাকে হচ্ছিল সেই ফাইনের আয়তায় যদি আমরা নিই। অর্থাৎ তথ্য প্রযুক্তি ডিজিটালের জায়গায় যদি আমরা হচ্ছিল না যাই, তাহলে আসলে আমরা এই জনসচেতনতা অবশ্যই হলো দরকার, কিন্তু আইনের প্রয়োগ এবং হচ্ছিল এই তথ্য প্রযুক্তির যে ব্যবহারগুলো যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে আসলে এই শব্দ দূষণের যে হচ্ছিল মরণ ব্যাধি, সেটা থেকে আমরা নিস্তার পাবো না। এই সপ্তাহে পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনার এই মূল্যবান মতামত এবং পরামর্শ আমাদের দর্শকদের এবং সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই উদ্যোগ চলমান থাকুক এবং এই উদ্যোগের ভিতর দিয়ে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় নানা দিক উঠে আসুক এবং সমাধানের পথ খুঁজুক, সেই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধকে জাগ্রত রাখতে প্রতি সপ্তাহে আমরা আসব সাপ্তাহিক পরিবেশ পর্যালোচনা নিয়ে। আসুন সবাই পরিবেশ বিপর্যয় রোধে একসাথে আওয়াজ তুলি। পরিবেশ আলাপই হোক পরিবর্তনের শুরু। পরিবেশ সংলাপের সাথেই থাকুন। ধন্যবাদ।